আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা বলবো, সেটা আমি আজ থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন আম আপনার এই বাংলাদেশের শাসন ব্যবস্থার যারা শাসন করেছেন, তাদের সম্পর্কে আমি বলবো। আমি অবশ্য বেছে নিয়েছি যে কাদের বিষয়ে, আমাদের কোন মহান নেতাদের বিষয়ে বলবো। একজন আছে, যিনি প্রথম বাংলাদেশ শাসন করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে আসছেন জিয়াউর রহমান, তারপরে আসছেন ইরশাদ সাহেব, প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, তারপরে আসছেন বেগম খালেদা জিয়া, তারপরে আসছেন শেখ হাসিনা। এটাই তো শেষ। এবং বর্তমান যিনি আছেন ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূসের কথা এই জন্যই বলবো যে পিছনের শাসন ব্যবস্থা কথা না বললে, হঠাৎ করে আমি ডক্টর ইউনূসের কথা বললে এটা অসমাপ্ত হয়ে যাবে। সেই বঙ্গবন্ধুর সেই বিখ্যাত বইটা অসমাপ্ত আত্মজীবনী, এটা আছে অসমাপ্ত একটা গল্প হয়ে যাবে। তো এখন বঙ্গবন্ধু যখন সম্ভবত উনি বাংলাদেশে আসছেন 1972 সালের 10ই জানুয়ারি। তার দেশপ্রেম নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি বলবো যারা তার দেশপ্রেম নিয়ে কথা বলে, তারা তার সম্পর্কে কোনো কিছুই জানেন না, না জেনে না শুনে তার এ কথা বলছে। হয়তো তারা তাদের বাপ দাদাদের, তার বাপ দাদারা রাজাকার ছিলেন বা আছেন, তাদের কাছে শুনে, যারা এই দেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদের কাছে শুনে এই কথাটা বলছেন। আচ্ছা, যাই হোক, সুধী দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনি পাকিস্তান থেকে চলে যান লন্ডনে, লন্ডন থেকে পরের দিন আসেন ভারতে। 10ই জানুয়ারি উনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, এটা 1972 সালের কথা, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে উনি সাক্ষাৎ করেন। সাক্ষাতের ওনার প্রথম বাণী ছিল, আপনার ইন্ডিয়ান সৈন্যরা কত তারিখ নাগাদ বাংলাদেশ থেকে আসবে, বাংলাদেশ থেকে আপনার ভারতে আসবে। শ্রীমতী গান্ধী একটা কথাই বলেছেন, আপনার আগামী জন্মদিনের আগেই ভারতীয় সৈন্য বাংলাদেশ ত্যাগ করবে। তাহলে চিন্তা করেন যে কত বড় কথা ছিল এটা। বঙ্গবন্ধু তার দেশপ্রেমটা এখানে তিনি দেখিয়েছেন। এবং তার দ্বিতীয় ছিল আপনার, আগে বাংলাদেশের পাট ভারত দিয়ে বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় যেত, আর সেই বাংলাদেশি পাট বঙ্গবন্ধু 1972 সাল থেকেই বাংলাদেশের পাট বহির্বিশ্ব দিয়ে, মানে অন্যান্য বাংলাদেশ দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করতেন। এইভাবে আস্তে আস্তে ভারতের উপরে নির্ভর করে যেসব ব্যবসা বাণিজ্য করতেন, সেটা তিনি নিজেই করেছেন। তিনি বাংলাদেশে যখন আসলেন, উনি ক্ষমতা নিলেন। ক্ষমতা নেওয়ার পরে উনি বুঝে ওঠার আগে কারা অপরাধী, কারা কি করেছেন, উনি বুঝে ওঠার আগেই ওনাকে এই দেশের মানুষ, যাদের জন্য ওনার জীবনের 13টি বছর কারাগারে কাটিয়েছেন, এই বাঙালি জাতির জন্য, সেই বাঙালি জাতির কতিপয় সেনা সদস্য ওনাকে হত্যা করেছে। আমি সেনা সদস্যদের নিয়ে কোনো কথা বলতে মানে আসলে চাইনি, কিন্তু আসলে এসে গেছে। কারণ যদি না বলি, এই বর্ণনাটা অসমাপ্ত থেকে যাবে। আচ্ছা, যাই হোক, আপনি ওনার সময় চালের কেজি হু হু করে বাড়িতে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কারণ আছে। কারণটা আছে, উনি সব দেশের সাথে সম্পর্ক স্থাপন করে উঠতে পারেননি। তার আগেই তো উনি ঝরে পড়েছেন।
এক নম্বর কারণ, 2 নম্বর কারণ আছে তৎকালীন পশ্চিমা বিশ্বের অনেক দেশ এবং এখনকার পাওয়ার প্লাস তৎকালীন পাওয়ারফুল রাষ্ট্র ছিলেন। বিশেষ করে রাশিয়াও পাওয়ারফুল ছিলেন, কিন্তু রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন। আর আমেরিকা পুরো একমাত্র সামরিক এবং অর্থনৈতিক পরাশক্তি। আর রাশিয়া ছিল শুধুমাত্র সামরিক পরাশক্তি। তো যার কারণে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে আমেরিকার অনেক জিনিসই আমেরিকা গম দিতে চেয়ে দেয়নি, চাউল দিতে চেয়ে দেয়নি, মাঝপথ থেকে সেগুলো ফিরিয়ে নিছে। তো যার কারণে এই দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। আরো কিছু কারণ আছে। তখন এই যুদ্ধের সময় প্লাস পরবর্তীতে এদেশের অনেক চোর বাটপার শ্রেণীর লোক, লুটেরা তাদের জন্ম হয়েছিল। তা সেই জিনিসটা তাদের মেরুদণ্ড তিনি ভাঙতে পারেননি সময়ের অভাবে। এবং তিনি আক্ষেপ করে বলেছিলেন, সৌদি আরবে যখন স্বর্ণের খনি পান, উনি বাংলাদেশের জাতীয় সংসদে উনি দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, সবাই পেয়েছে স্বর্ণের খনি, হীরের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি বাঙালির জন্য আমি 7.5 কোটি কম্বল আনিছি সাহায্য। সবাই কম্বল পাইছে, কিন্তু আমার কম্বলটা আমি পাইনি। ওনার কিন্তু এটা একটা কষ্টের কথা। তারপরে ওনাকে বিতর্কিত করা হয়েছিল। বাসন্তী নামে একটা উত্তরবঙ্গে একটা হিন্দু পাগলির গায়ে জাল জড়িয়ে। আচ্ছা আপনারা দর্শক বলেন তো, একটা জাল জড়া শরীরে জাল জড়াইলে তার ইজ্জত কি ঢাকে? কখনোই ঢাকে না, সবই দেখা যায়। জাল ঢাকে ফাঁকা ফাঁকা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা জালের টাকা দিয়ে অন্তত 2-3টে শাড়ি কিনা যায়। আপনি একটা জাল জড়াইলেন, একটা শাড়ি জড়াইতে পারেননি। তৎকালীন একজন সাংবাদিক তিনি বঙ্গবন্ধুকে বিতর্কিত করার জন্য এই বাসন্তী নামে মহিলার শরীরে জাল জড়াইয়ে তার ছবি বিভিন্ন পত্রিকায় দিয়ে যায়, টিভিতে দিয়ে, দেশ বিদেশে দিয়ে ভাইরাল হয়ে যায়। কিন্তু সেই সাংবাদিক মানে এমন একটা বিশ্বাসঘাত কাজ করেছেন, হয়তো পরে তিনি মানে দুরারোগ্য ব্যাধিতে ভুগে ভুগে মারা গেছেন। কিন্তু যে বাসন্তীকে নিয়ে বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দল তাকে নিয়ে ব্যবসা করেছেন, সেই বাসন্তীর সাহায্যে কিন্তু কোনো দল কিন্তু এগিয়ে আসেনি, বরং সেই আওয়ামী লীগই তাকে সাহায্য করেছিল। শুধু দর্শক, আমি এই শাসন ব্যবস্থার কথা বললাম। তারপর বঙ্গবন্ধু যা করেছেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অকালে, এবং তাকে দেশটাকে পুনর্গঠন করতে দেওয়া হয়নি। এবং ষড়যন্ত্রের মাধ্যমে তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই হত্যাকাণ্ডের পিছনে ছিল সুদূর পরিকল্পনা। এই পরিকল্পনার জন্য তিনি অকালে চলে গেছেন। তিনি যতটুকু দেশ শাসন করেছেন, সবকিছু না থাকার ভিতরেও সেইটাই ছিল একটা স্বর্ণালী দিন। তখন এই দেশে বাঙালিদের গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুরে মাছ ছিল। আর এখন সবই শূন্য, সবকিছু থেকেও শূন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।